সপ্তম শ্রেণীর চলম বৃত্তচিহ্নি অধ্যায় 174 পৃষ্ঠে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। ঠিক আছে, মীরা সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। তার স্কুলের সামনে মাঠটি অনেক বড়। মাঠে প্রতিদিন সকালে সমাবেশ হয়, আর মাঠে ছোট ছোট সবুজ ঘাসগুলো আলোতে কি ছোঁয়ার মীরার মনটা যেন কি আনন্দে ভরে ওঠে। মাঠের পাশে কি ঠিক তার শ্রেণীকক্ষের দেয়ালের সাথে যে বৃত্তাকৃতির খোলা জায়গাটুকু আছে, সেখানে একটা ফুলের বাগান করার জন্য অনেকদিন ধরে মীরা ভাবছিল। একদিন সেই ক্লাসে গণিত শিক্ষককে তার ইচ্ছা কথা জানায়। মীরা কথা শুনে কি ক্লাসের সহপাঠীরা কি একত্রে শিক্ষকের কাছে বাগান করার জন্য আবেদন করে। শিক্ষক তার প্রিয় শিক্ষার্থীদের কথা শুনে খুব খুশি হন এবং কি তিনি প্রধান শিক্ষকের মহোদয়ের নিকট কি শিক্ষার্থীদের ইচ্ছার কথা বলেন এবং অনুমতি পেয়ে শিক্ষার্থীদের নিয়ে ওই স্থানে যান। স্থানটি কি প্রায় 7 মিটার, কয় মিটার, 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার জায়গা। তিনি শিক্ষার্থীদের বললেন, আমরা যদি এখানে ফুলের বাগান করি, আমাদের বাগানটি পরিচর্যা করতে হবে, সার দিতে হবে। সার কেনার জন্য কি প্রতি বর্গমিটারে কি পরিমাণ সার লাগবে তা জানতে হবে। তোমরা কি বলতে পারো এই ধরনের ক্ষেত্রে আমরা আমাদের কি খুঁজে বের করতে হবে? যেমন ঠিক পরিধি না এলাকা। প্রায় সকল শিক্ষার্থী একসাথে বলে, আমাদের প্রথমে এলাকার বা জমির ক্ষেত্রফল বের করতে হবে। আমরা কিভাবে তা নির্ণয় করব? এখানে যেহেতু কি ব্যাসার্ধ দেওয়া আছে কত, আর সমান কত 7 মিটার, আর সমান কত 7 মিটার, ঠিক আছে। আর বৃত্তাকার যেহেতু এই জায়গাটা, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কয়ার। তাহলে পাই এর মান কত 3.14 গুণ আর এর মান কত 7 স্কয়ার। 7 স্কয়ার বলতে কত 3.14 গুণ স্কয়ার মানে 2 বার গুণ, 7 7 49। এখন এই তিনটে গুণ দিলে যে ক্ষেত্রফল বেরোবে সেটাই কি ওই জায়গাটা বা জমির ক্ষেত্রফল। ঠিক আছে, তুমি আর সূত্রের সাহায্যে কি অতি সহজেই নির্ণয় করতে পারি। তারপর এখানে বলা আছে যে স্বামীর এবং কি মীরা মনে মনে কি বৃত্তক্ষেত্রের ছবি কল্পনা করে। তা মীরা বলে সে প্রথমে কাগজে একটা বৃত্ত আঁকবে, তারপর কি বৃত্তাকার কাগজটি কেটে নিয়ে গ্রাফ পেপার বা ছক কাগজে নিচের চিত্রের মতো করে বসাবে। এবার ছক কাগজের কি বর্গাকার ঘরগুলো গণনা করে ক্ষেত্রফল নির্ণয় করবে। আমরা ছক কাগজের সাহায্যেও কি ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, অথবা কি আমরা সূত্রের সাহায্যে অতি সহজে কি ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। অথবা তোমরা এভাবে একটা গ্রাফ কাগজে বৃত্তাকার আকৃতি করবা 10 সেমি, ঠিক আছে। তারপর ওই বৃত্তটা কি গ্রাফ কাগজে বসাবা। তারপর এখানে ঘরগুলো দেখবা যে এখানে পূর্ণ ঘর যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রফল বের করবা আগে। তারপরে যে অর্ধপূর্ণ, যেমন এই যে এখানে অর্ধপূর্ণ, যেটা হচ্ছে অর্ধপূর্ণ, তারপরে যেগুলিকে অর্ধপূর্ণ, ঠিক আছে। এই অর্ধপূর্ণগুলোর জন্য আলাদাভাবে ক্ষেত্রফল বের করবা। তারপর টোটাল ক্ষেত্রফল যোগ দিলে হয়ে যাবে। তারপর এখানে বলা আছে যে প্রথমে বৃত্তাকার ক্ষেত্রটিকে সমান 4 ভাগে ভাগ করো, তাহলে 1 ভাগ নিচের চিত্রের মতো হবে। এবার কি গণনা করে দেখো যে নীল ও লাল রঙের সম্পূর্ণ কয়টি বর্গ আছে। ঠিক আছে, লাল বর্গের জন্য কত, লাল যেগুলো সম্পূর্ণ একটা ঘর সেগুলোর জন্য কত, আমরা প্রতিটি ঘরের জন্য কত 1 বর্গ সেমি করে নেব। আর যেগুলো নীল আছে সেগুলোর জন্য কত হাফ বর্গ সেমি করে, ঠিক আছে। তারপর কি বৃত্তের পরিধি দ্বারা কেটে নেওয়া লাল অংশের আংশিক বর্গগুলোর কি প্রতি 0.5 বর্গ সেন্টিমিটার ধরে আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে নীল বর্গগুলোর ক্ষেত্রফল হবে কত, 1 গুণ নীল ঘর যে কটা থাকবে তোমরা গুণে সেটা লিখবে। কারণ যদি নীল ঘর যদি মনে করো 20টা থাকে বা 10টা থাকে, সেটা যদি এই খবিকে 10 বসাবা, তো 1-এর সাথে 10 গুণ করলে 10ই হবে। তারপর একইভাবে লাল বর্গগুলোর ক্ষেত্রফল 20টা থাকলে 20 বসাবা, এভাবে কি। তারপর এই যে লাল আংশিক যেগুলো যে অর্ধেক, এই যেগুলো অর্ধেক কি, এগুলো হচ্ছে অর্ধেক আছে, ঠিক আছে। এই যে অর্ধেক, ঠিক আছে, লাল যেগুলো আংশিক আছে সেগুলির জন্য কত 0.5 গুণ। আংশিক যে কটা থাকবে যেমন 14টা বা 15টা যাই থাকুক বা 10টা, এর সাথে কত গুণ 0.5 গুণ। তারপর যেই বেরোবে সমস্ত, সুতরাং কি
সম্পূর্ণ বৃত্তক্ষেত্রটি ক্ষেত্রফল, এখানে একটা মান বেরোবে 10 মনে করো, বা যাই বেড়ে, তারপরে 20 যোগ এখানে মনে করো 15.5 বা যাই আসো, এই তিনটা গুণ যোগ দিলে যা হবে সেটার সাথে কত গুণ হবে 4, সেটার সাথে 4 গুণ দিলে কি অতি সহজেই কি ক্ষেত্রফল বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা সূত্রে সাহায্য করতে পারি যে পাই আর স্কোয়ার। ঠিক আছে, এই সূত্র দিয়ে কি পাই আর স্কোয়ার, এখানে যেহেতু কি ব্যাসার্ধ কত দেওয়া ছিল 10 সেন্টিমিটার, ঠিক আছে, 10 সেমি নিয়ে কি অতি সহজেই ক্ষেত্রফল বের করতে পারে। তারপর এখানে একটা দলগত কাজ দেওয়া আছে যে কাগজ কেটে বিভিন্ন রং এর 1 বর্গ সেন্টিমিটার বলকে এবং কি সমকোণী ত্রিভুজ দ্বারা মেপে বৃত্তের ক্ষেত্রফল পরিমাপ করো। তো বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র খুঁজি। সূত্র ব্যবহার করে আমরা কি আয়ত্ত সামান্তরিক এবং কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছি। তাহলে কি বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য কোনো সূত্র প্রতিষ্ঠিত করতে হবে। তা বৃত্তাকার ক্ষেত্রটিকে সমান অনেকগুলো অংশে কি বিভক্ত করে টুকরোগুলো সাজিয়ে যদি সামান্তর বানানো যায়। তারপর এখানে একজন বলছে যে বৃত্তাকার ক্ষেত্রটিকে সমান অনেকগুলো অংশে বিভক্ত করে টুকরোগুলোকে সাজিয়ে কি যদি আয়ত বানানো যায়। ঠিক আছে, আয়ত ক্ষেত্রফল সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, তারপর এখানে 1 নম্বর দলগত কাজ হিসেবে যে স্বামী তার ভাবনাটা কি দলের সদস্যদের সাথে আলোচনা করে সে অনুসারে একটি আর্ট পেপারে এবং কি বা পুরাতন ক্যালেন্ডারের পিছনে সাদা পৃষ্ঠায় কি বৃত্ত এঁকে বৃত্তক্ষেত্রটিকে কেটে নেয়। একটা বৃত্ত আঁকছে, তারপর কি বৃত্তক্ষেত্রটি কাটছে। এবার বৃত্তাকার ক্ষেত্রটি মাঝ বরাবর কি পর্যায়ক্রমে 3 ভাঁজ করে, কয় ভাঁজ 3 ভাঁজ করে ভাঁজ বরাবর কেটে নেয়। তাহলে ফলে বৃত্তটি সমান কয়টি 8টি অংশে বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, 8টি অংশে বিভক্ত হয়, কয় ভাঁজ আছে 3 ভাঁজ। তো বৃত্তের টুকরোগুলো নিশ্চিত চিহ্ন নাকি সাজানোর ফলে বৃত্তাকার ক্ষেত্রটি অন্য একটা জ্যামিতিক আকৃতির ধারণ করছে বা রূপান্তর হয়েছে। এর প্রতিটি ভাঁজের কি 8টি খণ্ডে বিভক্ত হয়েছে। এই 8 খণ্ডের কি সাজাবো তোমরা প্রথমে 1 2 3 এভাবে সাজাইলে পর একটা কি আয়তাকার আকৃতির জ্যামিতি বা সামান্তরিক, এটা হচ্ছে সামান্তরিক, যেহেতু বেঁকা আয়তক্ষেত্র না। তো রূপান্তরিত কি জ্যামিতিক আকৃতি একটি সামান্তরিকের মতো হবে। এক্ষেত্রে বৃত্তে আবদ্ধ বক্ররেখাটি অর্ধেক, বক্ররেখাটি কি অর্ধেক সামান্তরিকের কি ভূমি। আর বৃত্তের ব্যাসার্ধ কি সামান্তরিকের উচ্চতা, বৃত্তের ব্যাসার্ধ হবে কি সামান্তরিকের উচ্চতা। তো এবার কি সামান্তরিকের ভূমি ও উচ্চতা পরিমাপ করে সহজে ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। যেহেতু কি বৃত্তক্ষেত্রটি কেটে টুকরোগুলো কি সাজিয়ে সামান্তরিক বানানো হয়েছে, সেক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল ও বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে সমান হবে। তো 2 নম্বর কি সাবিহা বৃত্তাকার ক্ষেত্রটিকে 16টি অংশে বিভক্ত করে টুকরোগুলোকে পাশের চিত্রের মতো সাজিয়ে কি একটা ত্রিভুজ আকৃতি খুঁজে পেল। ত্রিভুজ আকৃতি, ঠিক আছে, কয় খণ্ড বিভক্ত হয়েছে 16 খণ্ডে। তো 16 খণ্ডে বিভক্ত হওয়ার ফলে সাজিয়ে কি একটা কি আকৃতি পেয়েছে ত্রিভুজ আকৃতি। তো ত্রিভুজ আকৃতি এটা কি, এখানে ত্রিভুজের ভূমি এই পরিধি ভাগ কত 4, আর উচ্চতা বলতে কত ব্যাসার্ধ গুণ 4, ব্যাসার্ধের সাথে 4 গুণ দিলে আমরা উচ্চতা পেয়ে যাব। আর ভূমি ত্রিভুজের ক্ষেত্র সূত্র কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তারপর 3 নম্বরে তার এক বৃত্তাকার ক্ষেত্রটিকে 16টি অংশে বিভক্ত করে আর টুকরোগুলোকে একইভাবে সাজিয়ে সামান্তরিকের মতো কি একটা আকৃতি খুঁজে পেল। কয় খণ্ড করছে 16 খণ্ডে সাজাইছে, কি পাইছে সামান্তরিকের মতো একটা আকৃতি খুঁজে পেয়েছে। তো সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র কি ভূমি গুণ উচ্চতা। তারপর কি 4 নম্বর মীরা আর একটি বৃত্তক্ষেত্র কেটে সমান কয়টি 32টি খণ্ডে বিভক্ত হচ্ছে টুকরোগুলোকে একইভাবে সাজিয়ে পাশের চিত্রটি পাইছে। কয় খণ্ড আছে 32 অংশ। তাহলে মীরার টুকরোগুলো সাজিয়ে যে জ্যামিতিক আকৃতি পেলে তাকে আয়তরূপ আয়তক্ষেত্র। তার আয়তের দৈর্ঘ্য হবে কি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো বৃত্তক্ষেত্রটির অর্ধ পরিসীমা, মানে পরিধির অর্ধেক। ঠিক আছে, আর প্রস্থ হবে বৃত্তক্ষেত্রটির ব্যাসার্ধের সমান।
তো প্রস্থ কত? ব্যাসার্ধ। ঠিক আছে, বৃত্তের যে ব্যাসার্ধ সেটাই কি ছিল? প্রস্থ। তারপর 5 নম্বর, যে কোন বৃত্তাকার ক্ষেত্রের কি স্বামীর সাবিয়া তারেক ও মীরার মতো যদি আমরা 64 বা তার বেশি সমান অংশে বিভক্ত করি এবং উপরের চিত্রের মধ্যে সাজায়, সেক্ষেত্রে বৃত্তাকার ক্ষেত্রটি কি হবে? আয়তক্ষেত্রের মতোই হবে। আমরা যদি নিচের চিত্রটি ধাপে ধাপে পর্যবেক্ষণ করি তবে এই বিষয়টি আরো পরিষ্কার ধারণা পাবো। এখানে প্রথমে কত? 16 খণ্ড। 16 খণ্ডের কত? 32। 16 খণ্ড করলে এখানে এরকম একটা আকৃতি পাবো আমরা। তারপরে 32 খণ্ড করলে এরকম, এবং 64 খণ্ড করলে কত? এরকম একটা আকৃতি। তাহলে এবার চলো আমরা প্রশ্নগুলো উত্তর খুঁজি। উপরে চিত্রে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ করি। তারপর কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। তারপর বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। তো উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি কি, এখানে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি লেখা যায়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য বলতে, আয়তের দৈর্ঘ্য বলতে কত? পরিধির অর্ধেক। ঠিক আছে, তো পরিধির সূত্র কি? 2πr। বৃত্তের পরিধি অর্ধেক মানে হাফ, তাহলে হাফ গুণ 2πr। আর প্রস্থ হবে কি? ব্যাসার্ধ। ঠিক আছে, প্রস্থটা কি? ব্যাসার্ধ। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ হবে কি? বৃত্তের ব্যাসার্ধের সমান। তো ব্যাসার্ধ বলতে কত? আর। এখন এই যে আর আর গুণ করে কত? আর স্কোয়ার। আর এই টু কি? কাটা, তাহলে পাই আর স্কোয়ার। সুতরাং আমরা বলতে পারি যে বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। ঠিক আছে, তারপর এখানে একটা 178 পৃষ্ঠার জোড়ায় কাজ দেওয়া আছে যে প্রত্যেক দলকে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে বৃত্ত অঙ্কন করো এবং ক্ষুদ্রতম বর্গগুলোর গণনা করে বৃত্তক্ষেত্রটি আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করো। তোমরা গ্রাফ কাগজে ঠিক আছে বৃত্ত আঁকবার, তারপর কি এই গ্রাফ মনে করো এরকম ভাবে তোমাদের গ্রাফ কাগজ আছে, সেই গ্রাফ কাগজে কি বৃত্ত আঁকবা। এই যে মাঝ বরাবর একটা বৃত্ত আঁকবা। তারপরে বৃত্ত ক্ষেত্রে যেরকম এই যে এগুলো কি পূর্ণ মানে এক সম্পূর্ণ একটা, এগুলো মেপে দেখবা এখান থেকে এই পর্যন্ত স্কেল দিয়ে, এখান থেকে পর্যন্ত স্কেল দিয়ে মেপে দেখবা যে কত সেমি। সে অনুযায়ী কি যে কটা পূর্ণর জন্য মনে করো পূর্ণ যেগুলো আছে সেগুলো আলাদা ক্ষেত্রফল বের করবা। আর যেমন অর্ধেক, যে এগুলিকে অর্ধেক, এগুলি হচ্ছে অর্ধেক, তারপরে যে এগুলো অর্ধেক। ঠিক আছে, অর্ধেকগুলোর জন্য কি আলাদা ক্ষেত্রফল বের করে তারপর কিছু যোগ দিলে আনুমানিক ক্ষেত্রফল বের হয়ে যাবে। তারপর খ নম্বর কি, এরকম ভাবে দল মনে 5 জন দল করে সবাইকে একটা করে বৃত্ত এঁকে ক্ষেত্রফল বের করবো। তারপর খ নম্বর কি, একই বৃত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্রের সাহায্যে নির্ণয় করো। এই বৃত্ত যে ব্যাসার্ধ হয়েছে মনে করো এই আর সংখ্যা তো 5 সেমি, তাহলে এই ক্ষেত্রফল কি সূত্রের সাহায্যে করবা যে পাই আর স্কোয়ার। ঠিক আছে, তো পাই তো মান কত? 3.14, আর বলতে 5 স্কোয়ার, 3.14 গুণ 5 স্কোয়ার। 5 স্কোয়ার বলতে 2 বার 5 গুণ, তো 5 5 25। এখন 25-এর সাথে 3.14 গুণ দিলে এই ক্ষেত্রফল বেড়ে যাবে। তো যে মাপ নিয়ে কি বৃত্ত আঁকবা সেই অনুযায়ী কি তার ব্যাসার্ধ তত হবে। কেউ যদি আসন 10 নেয়, যা আসন কত 10 সেমি, সেক্ষেত্রে ক্ষেত্রফল আসবে পাই গুণ 10 স্কোয়ার। ঠিক আছে, এভাবে তোমাদের দলে যে কজনের যে মান নিয়ে কি বৃত্ত আঁকবা সে অনুযায়ী কি ক্ষেত্রফল বের করো। একটা হচ্ছে ছক কাগজের মাধ্যমে, ঠিক আছে, আনুমানিক ক্ষেত্রফল, আর একটা হচ্ছে সূত্রের সাহায্যে। তারপর কম্পেয়ার করে দেখবা যে কোনটা কম বেশি হয়েছে, যে ছক কাগজে কম হয়েছে নাকি সূত্রের সাহায্যে কম হয়েছে। ঠিক আছে।